আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে জানবেন পয়লা বৈশাখের ছুটিতে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতন। আমরা রয়েছি দেবিক সোলফুল স্টেতে। খুবই নির্জন পরিবেশে অবস্থিত এই হোমস্টে। আমি নিয়েছিলাম একটা রুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। 2 নাইটস থাকার জন্য আমাকে পে করতে হয়েছিল ₹5600। 2800 আমি আগেই অ্যাডভান্স করে বুক করে নিয়েছিলাম। আজ আমাদের এখানে দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে কঙ্কালীতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি প্রায় 6টা নাগাদ। মন্দির প্রাঙ্গণ প্রায় ফাঁকা। পুজোর জন্য ডালা কিনে চলি মন্দিরের ভেতরে। কঙ্কালীতলা শক্তিপীঠের অন্যতম। মা সতীর কঙ্কাল এখানে পতিত হয়েছিল বলে একে কঙ্কালীতলা বলা হয়। যেহেতু আমরা সকালবেলা গেছিলাম, কোনো আরতি দেখতে পাইনি, কিন্তু আমাদের নামগোত্র বলে ঠাকুর মশাইয়ের কাছে পুজো দিই। সন্ধ্যাবেলা এখানে আরতিও হয়ে থাকে। কঙ্কালীতলা মন্দিরের পাশেই শিবের মন্দির, সেখানে গিয়ে একটু পুজো দিয়ে আসি। এরপর আমরা যাই মকরমপুরে কেদারনাথ মন্দিরে। হ্যাঁ, কেদারনাথ মন্দির। এখানে কেদারনাথ মন্দিরের আকারেই তৈরি একটা শিবের মন্দির আছে। খুব একটা প্রচলিত নয় বলে এই জায়গাটা এখনো বেশ ফাঁকা ছিল। পরিবেশটা এত শান্ত, মন ভরে যাচ্ছিল। মন্দির দর্শন করে পুজো দিয়ে আমরা ফেরত চলে যাই হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে আমাদের ছিল ব্রেকফাস্ট রেডি, লুচি, আলুর তরকারি এবং সিমুইর পায়েস। খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিই। টোটো আগে থেকেই বলা ছিল দুপুর 3টে নাগাদ টোটো এসে যায় এবং আমরা বেরিয়ে পড়ি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। প্রথমে সেরে ফেরি আমরা লাঞ্চের জন্য আমরা গেছিলাম সোনাঝুরি হাটের পাশেই অবস্থিত রাম শ্যাম রেস্টুরেন্টে। খাবারের অপশনস এখানে প্রচুর। আপনাকে মেনু দেখে আপনি কি খাবেন সেটা ডিসাইড করে আপনার অর্ডার প্লেস করে পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট করার পরে আপনি এসি বা নন এসিতে বসতে পারেন। আমরা বসেছিলাম এসিতে এবং চুজ করেছিলাম ভেজ থালি। খাবার ছিল একদম ঘরোয়া এবং ডিলিশিয়াস। তারপর যে কারণে সোনাঝুরি হাটে আসা সেইটাই করতে আমরা চলে গেছিলাম শপিং করতে। শান্তিনিকেতনের প্রাণ বললেই চলে এই সোনাঝুরি হাটকে। এটা একটা খোলামেলা বাজার যেখানে
লোকাল আর্টিস্টরা নিজের হাতে বানানো জিনিস এখানে বিক্রি করে থাকেন। এখন শুধু শনিবার নয়, রোজই প্রায় বসে এই হাট। হাটে আপনি কি না পাবেন। আমার একটা রিসেন্ট অবসেশন হয়েছে শাড়ির প্রতি, তাই আমি সবার আগে গিয়ে শাড়ি চেক আউট করছিলাম। একই ধরনের শাড়ির বিভিন্ন কালার আপনি পেয়ে যাবেন একটাই দোকানে। শাড়ির সাথে এখানে গয়নার কালেকশনসও অ্যামেজিং। এই পার্টিকুলার শাড়ির কালারটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি পরে ফিরে আসবো ভেবে এই শাড়ির দোকানটাই আমি হারিয়ে ফেলি। এখন ভিডিওটা দেখে বেশ আফসোস হচ্ছে। গোটা হাটেই আপনি কাঠের হোম ডেকর থেকে খেলনার আইটেমস প্রচুর পেয়ে যাবেন, কিন্তু এই পার্টিকুলার স্টলটাই পাওয়া যাচ্ছিল নেম প্লেট। আপনার ইচ্ছে মতন এখানে আপনি নেম প্লেট কাস্টমাইজ করে নিতে পারবেন, বেশ ইউনিক এবং অ্যাফোর্ডেবল। এখানে তো দাদা কাস্টমাইজ করে, আপনার যেরকম ডিজাইন চাই বা যে লেখাটা চাই সেটা আপনি দাদাকে বলবেন, সেটা করে দেওয়ার পরে আপনাকে পালিশ রং করে দেবে। পালিশ শুকিয়ে গেলে আপনি কালেক্ট করে নেবেন।
ডোকরা আর্টও এখানে ভীষণ ফেমাস, তাই অনেকগুলো স্টলেই আপনি পেয়ে যাবেন ডোকরা। খুবই সুন্দর বাট বিট এক্সপেন্সিভ। আর হাটের সবচেয়ে বড় আকর্ষণ বাউল গানের আসর। সন্ধে ফিরে এলাম হোমস্টেতে। একটু ছাদে গেলাম। শান্ত নির্জন পরিবেশ এবং ঠান্ডা একটা বাতাস মন ছুঁয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বাড়িটাতেই যদি অনেক দিন থাকতে পারতাম কি ভালোই না হতো। আমি বলবো আপনাদের মধ্যে কারোর যদি ওয়ার্ক ফ্রম হোম থাকে, আপনি এই হোমস্টেতে এসে থাকতে পারেন। আপনার প্রোডাক্টিভিটি ডেফিনেটলি বাড়বে। আমার সে সুবিধা না থাকায় আমাকে কালই ফিরে যেতে হবে বাড়ি। হাটে প্রচুর হাঁটাহাঁটির কারণে বেশ টায়ার্ড ছিলাম, তাই রুমেই ডিনার অর্ডার করে দিই। পরের দিন জলখাবার খেয়ে নিয়ে মন ভরে কিছু স্মৃতি নিয়ে বিদায় নিলাম দিভিক সোলফুল স্টেকে। এটা আমার থার্ড টাইম শান্তিনিকেতনে, কিন্তু আমি কোনোদিনই আমার কুটির আসিনি, তাই এইবারে তো মিস করলে চলবে না। তাই শান্তিনিকেতন ছাড়ার আগে ডেফিনেটলি গেলাম আমার কুটির শোরুমে। এইখানে জিনিস দেখে আমি পাগল হয়ে গেছিলাম। সবই দেখে মনে হচ্ছিল নিয়ে নিই, আর আমার কাছে ছিল হাতে মাত্র 15 মিনিট। টোটো দাদা বলে দিয়েছিল রাস্তায় কিন্তু আজকে জ্যাম আছে, আপনি যদি এখানে দেরি করেন তাহলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে।
ওই 15 মিনিটে বাস্কেট একটু ভর্তি হলেও মন কিন্তু ভরেনি। নেক্সট টাইম সবার আগে আমি আসবো আমার কুটির শোরুমে, এটা আমার প্রমিস। ফেরার ট্রেন ছিল আমাদের 1:15, শান্তিনিকেতন এক্সপ্রেস। আবারও বাউল গানের সুর কানে বাজতে বাজতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে।